আজকের গল্প গ্রেটা গার্বো। মূল রচনা সুচিত্রা ভট্টাচার্য, পাঠে অভিকর্ষ। আজকের গল্প গ্রেটা গার্বো। বয়স তখন 24 কি 25, একটু বেশি হলেও হতে পারে। শরীরের গড়ন চমৎকার, যৌবন যেন উপচে পড়ছে। একবার চোখ পড়ে গেলে দৃষ্টি ফিরিয়ে নেওয়া কঠিন। হাইট প্রায় 5'4", মুখেও একটা আলাদা লাবণ্য আছে। গায়ের রঙে গাছের পাতার আভাস, শুকনো শুকনো তবে সবুজই। নাকটা ঈষৎ চাপা, কিন্তু চোখ দুটো বড় বড়, ডেবা ডেবা। মুখের মধ্যে সব থেকে আগে নজর কাড়ে চিবুকখানা, অসম্ভব ধারালো, যেন অহংকারের ইস্পাত দিয়ে বাঁধানো। আর্ট কলেজে ঢোকার পর থেকে রোজই প্রায় চোখে পড়তে থাকে। সদর স্ট্রিটে মিউজিয়ামের পাঁচিলের গায়ে দিব্যি একটা স্থায়ী সংসার পেতে বসেছে। জাদুঘরের রেলিং তার যেন আল্লাহ, সেখানেই ঝোলে কাপড় চোপড়। জাদুঘরের যে গরিব দুঃখীদেরও কাজে লাগে, বুঝতে কোনো অসুবিধা হয় না। ঘর কোনো অবশ্য তার একলার নয়। মা বসে বসে কুটনো কুটছে, রান্না করছে, বাসন মাজছে, রাস্তার কল ঘষা সাবান দিয়ে কাপড় কাচ্ছে। বাচ্চারা এসে দুমদাম হামলে পড়ছে মার পিঠে, অমনি তাদের হাতের ঝাপটায় বিড়াল ছানার মতো সরিয়ে দিচ্ছে মা। এই ছিল নিত্য দৃশ্য। আরও একটা দৃশ্য চোখে পড়তো আমাদের। পলিথিনের ছাই সারাক্ষণ একটা লোক পড়ে পড়ে ঘুমোয়। সকাল 10টাতেও ভোস ভোস করে নাক ডাকছে, দুপুরেও তাই, বিকালেও তাই। কশ্চিৎ কখনো তাকে জাগ্রত অবস্থায় দেখা যায়। মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে রাজা বাদশার মেজাজে চায়ের ভারে চুমুক মারে লোকটা। তার স্বাস্থ্যটি কিন্তু দেখার মতো। তার লোকটাকে নিয়ে কিন্তু আমাদের গল্প না, আমার গল্প কাহিনী তার সঙ্গিনীকে নিয়ে। আমরা ওর নাম দিয়েছিলাম গ্রেটা গার্বো, সম্ভবত ওই ধারালো চিবুকটার জন্যই, অথবা ওর ফিগার। 3 বাচ্চার মা হয়েও শরীরের কি বাঁধুনি। প্রথম বন্ধু মহলে গ্রেটাকে নিয়ে গবেষণা চলত জোর। দেখেছিস গোটা ফ্যামিলি কেমন তেল চুকচুকে, কি করে চলে রে গ্রেটাদের? ভিক্ষেই তো সবচেয়ে লাভজনক প্রফেশন, নো পরিশ্রম, মোটামুটি সেফ ইনকাম। গ্রেটা ভিক্ষা করে না। যাক, ফুটপাতে শিখি আদুলিগুলো, তবে পরে কেন? লক্ষ্য করে দেখিস, গ্রেটা একটা পয়সাও কিন্তু তোলে না, বাচ্চাদেরও তুলতে দেয় না। সেদিন একটা শিখিতে হাত দিয়েছিল বলে বড় বাচ্চাটাকে কি পেটাচ্ছিল। তাহলে পয়সাগুলো এমনি এমনি পরে বলছিস? অনেকেই তো হা করে গ্রেটাকে গেলে রে, তারাই হয়তো কেউ কেউ দর্শনই দিয়ে যায়। কিন্তু গার্বো ফ্যামিলির তাহলে সোর্স অফ ইনকামটা কি? বর কামায় হয়তো, হতে পারে, কিন্তু বেটা শিওর চোর। দিনে ঘুমিয়ে নেয়, রাতে তেল টেল মেখে। আচ্ছা আচ্ছা, অত ছোটখাটো কাজ করার লোক কিন্তু বেটা না, বেটা নির্ঘাত ডাকাত, কিংবা ভাড়া কাড়া খুনি লুটেরা কিছু একটা হবে। অবশ্য তাহলে মোটা মালকুড়ি থাকতো, থোড়াই ডেরা বাঁধতো ফুটপাতে। হয়তো এটাই ক্যামোফ্লেজ। একদিন দেখবি কাগজে বড় বড় করে ছবি বেরিয়েছে, ডাকাতের বউ বলেই না গ্রেটার ভিক্ষা নিতে এত মানে লাগে। দিব্যি আছে মাইরি, কলকাতায় একদম সেন্ট্রাল প্লেসে মিনিমাম এস্টাবলিশমেন্ট খরচায়। হঠাৎই একদিন অভিজিৎ কলেজে একটা উড়ো খবর ভাসিয়ে দিল, গ্রেটা নাকি মোটেই ওর বরের পয়সায় খায় না। সে রীতিমতো গতর খাটিয়ে খায়, কিংবা বলা যায় গতর বেচে খায়। অর্থাৎ সে একজন দেহোপজীবিনী। বোঝা গেল? অভিজিৎ ডায়মন্ড হারবার লাইনের শিরাকোলে থাকে। সে যখন গঙ্গার ধার থেকে বাস ধরে, রোজ সে নাকি দেখে ইডেন গার্ডেন্সের গেটে রংচং মেখে গ্রেটাকে দাঁড়িয়ে থাকতে। সঙ্গে সঙ্গে অভিজিতের পিছনে লেগে গেলাম আমরা। নন্দিনী চোখ পাকালো, এই আমাদের গ্রেটা গার্বোর
ক্যারেক্টার তুই কালি কালি লাগাচ্ছিস? বিপাশা অমনি ভুরু নাচালো। ও বুঝি ওইসব মেয়েদের দেখে বেড়াস তোরা? গুরুপদ তো চাটি বসিয়েই দিল। এই ঝেড়ে কাস তো, তুই ট্রাই নিয়েছিলি নাকি বলতো? ঠাট্টাই আর কি হলো ঠিকই, তবে অভিজিতের সংবাদটা আমরা পুরোপুরি উড়িয়ে দিতে পারলাম না। অমন যৌবন আছে, ভিক্ষাবৃত্তির বদলে গ্রেটা আদিম পেশা অবলম্বন করতেই পারে। তবে আমাদের মধ্যে এক চোট তর্কও হয়ে গেল। অভিজিৎ, রমন, নন্দিনী, বিপাশাদের মতন কোনো নোংরা জীবন যাপন করাচ্ছে ভিক্ষে করা ঢের ভালো। বেশ তো, গতর আছে, দেহ না বেচে লোকের বাড়ি খেটে তো খেতে পারে। সমর, গুরুপত, লোকেন্দ্র আর আমি অবশ্য বিপরীত ভাবনা পোষণ করলাম। আমরা ভিক্ষে করার চরম বিরোধী। আমরা গলা ফাটিয়ে বললাম যে কোনো মানুষের যে কোনো স্বাধীন পেশা বেছে নেওয়ার অধিকার আছে। লোকের বাড়ি কাপড় কাচা, বাসন মাজা যেমন এক ধরনের সার্ভিস, তেমনি শরীর বিক্রিটাও আর এক ধরনের সার্ভিস বলে মেনে নিলেই তো হয়। এই যে মেয়েগুলো আমাদের কলেজের মডেল হতে আসে, পেটের তাড়নায় চোখ বুজে নিজেদের উন্মোচিত করে দেয়, আমরা শিল্পীরা কি তাদের হীন চোখে দেখতে পারি? কি পারি না, দেখাটা উচিত। তবে গ্রেটার বটটিকে নিয়ে কৌতূহল আমাদের রয়ে গেল। বউয়ের দেহ নিংড়ানো, রোজগারের আয়াস করে খেয়ে যাচ্ছে, আর এইভাবে ঘুমোচ্ছে। এ কোন ধারার পুরুষ? আমরা যখন সেকেন্ড ইয়ারের মাঝামাঝি, গ্রেটা তার চতুর্থ সন্তানটি প্রসব করল। লোকেন্দ্র তো একদিন বলেই ফেললো, ইস, গ্রেটাকে দেখলেই না আমার হাতটা কেমন নিঃশ্বাস করে। তোরও? ইউ টু ব্রুটাস। বডির কারুগুলো দেখেছিস? ওকে যদি মডেল করা যেত না। গুরুপদ, লাভ নেই বস, ও মডেল হবে না। কি করে বুঝলি? একবার ট্রাই নিয়েছিলাম, প্রপোজাল শুনে কি বললো জানিস? এই তুমি একটু আমাদের মডেল হবে, পয়সাও পাবে। শুনে গা মোচড়ালো। আর কি করতে হবে? আমি বললাম, ব্যাস ওটুকুই। কিছুতেই রাজি হলো না মায়েরি। বলে, শুধু বসে বসে আমি রোজগার করি না, টাকা বেশি থাকলে অন্য লোককে বিলিও। প্রেগনেন্ট গেটার একটা স্কেচ করতে পারলে কি দারুণ হতো বলতো। নন্দিনী মুখ বেঁকিয়ে বলল, পারিস বটে তোরা। ফুটপাতের একটা নোংরা মেয়ে মানুষ, মাথা বুত্তি উকুন, গায়ে গন্ধ, অ্যাপ্রোচ করলি কি করে? তা ফুটপাতের মেয়ে মানুষের ফুটপাতেই রয়ে গেল রে, নিজের মতো করেই। বছর দেড়েক পর আর একটা বাচ্চা বিয়ে হলো। গিনিপিকের মতো বাচ্চাগুলো ঘুরে বেড়ায় ফুটপাথময়। তারপর অন্ধকার হলে খোপা বেঁধে কোমর দুলিয়ে বেরিয়ে পড়ে নিজের ধান্দায়। শরীর খানিকটা টসকেছে বটে, কিন্তু পেশা ছাড়েনি গ্রেটা। বটটারও কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। সেই ঘুমোয় ঘুমোয় আর ঘুমোয়, আর মর্জি হলে লাল চোখে চৌরঙ্গি টহল দেয়। ছানাপোনাগুলোরও লোকটার কোনো মায়া মমতা দেখিনি। হয়তো ওগুলো নিজের বাচ্চা বলেই মনে করে না। তার ছবিটা আচমকাই বদলে গেল একদিন। আমরা তখন ফোর্থ ইয়ারে, সামনেই অ্যানুয়াল এক্সিবিশন। আমাদের তখন নাওয়া খাওয়ার সময়। তার মধ্যে বিপাশা এসে বলল, এই বলুন, শুনেছিস আমাদের গ্রেটা গার্বো তো যায়। জুনিয়র ক্লাসের একটা ছেলের সঙ্গে কথা বলছিলাম, ঘুরে তাকিয়ে দেখলাম। কি হয়েছে? হ্যাঁ রে, খুব অসুখ। এই তো কবে যেন দেখলাম ওকে রোদ পোয়াচ্ছে। না রে, পরশু থেকে বেচারা কাঁথামুড়ি দিয়ে পড়ে। আজ ওই ফুটপাত ধরে আসছিলাম, একবার উকি মেরেছিলাম ওর ডেরায়। যাচ্ছে তাই অবস্থা। বাচ্চাগুলো বাইরে হাত পা ছড়িয়ে কাঁদছে, আর গ্রেটা গুটি সুটি মেরে ঘং ঘং কাশছে। সত্যি খুব খারাপ অবস্থা রে। তাই তার সেই ঘুমন্ত ডাকাতটি কোথায়? দেখলাম না জানিস, মনে হলো ডাক্তার ফাক্তারও দেখায়নি, ওষুধ বিশুদ্ধ তো খাইনি। গ্রেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই।
আলাপই বা কতটুকু আছে। তবু আমাদের কলেজের কপা দূরে বসবাস করার সূত্রে ও আমাদের এক ধরনের প্রতিবেশী তো বটে। তাছাড়া সেই ফার্স্ট ইয়ার থেকে তো দেখছি। খারাপ লাগলো শুনে। কলেজ থেকে বেরোতে বেরোতে সেদিন রাত হলো, প্রায় রাত 8টা। শীতের সন্ধ্যের মধ্যেই বেশ জুবুথুবু মেরে গেছে। ময়দানে কুয়াশার পর্দা, গাছগাছালিগুলোকে কেমন ভুতুরে ভুতুরে লাগছে। বাস স্টপে এসে দাঁড়িয়েছি, নন্দিন ঠেলল, ওই দেখ ওই দেখ ওই দেখ গ্রেটার পটটা। দেখলাম মিউজিয়ামের বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে কারোর সঙ্গে যেন গুজগুজ করছে। রমেন বলল, বউয়ের জন্য খদ্দার ফিট করছে নাকি? হতে পারে। বউ জ্বরে কাবু, বেরোতে পারছে না। বিপাশা শিউরে উঠল, কি সাংঘাতিক না? এই তোরা গিয়ে একটু কথা বল না, জিজ্ঞেস কর না ওর বউটার কি হয়েছে। দূর, বাদ দে। গুরুপদ বলল, আমি যাব, জেনে আসবো, তোরা যদি বলিস। চল 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 তবে। আমি ডাকলাম, এই যে এই যে শুনছেন? লোকটা এগিয়ে এলো। কি বলছিলেন? কি হয়েছে তোমার বউয়ের? বুঝি একটু অবাকই হলো লোকটা। চোখ কুচকে একবার কলেজটাকে দেখলো, একবার আমাদের দিকে, তারপর ভারী কি গলায় বলল, ব্যায়াম হয়েছে। ওষুধপত্র খাইছো কিছু? খানজাখার কায়দায় বলল, ওই এমনি জ্বর জারি, এমনিতে সেরে যাবে। ফ্রি স্কুল স্ট্রিটে একটা ডাক্তারখানা তো আছে, বিনা পয়সায় সেখানে ওষুধ দেয়, জানো সেটা? ওখানে তো দেখিয়ে আনতে পারো। বললাম যে এমনি সেরে যাবে, আপনাদের অত চিন্তা করতে হবে নি। ধুত্তুরি ছাই, যার বউ তার চিন্তা নেই, আমরা বেশি বেশি মাথা কামালাম। এই খেয়ে দে, প্রচুর কাজ আছে আমাদের, চল 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 চল। এরপর গ্রেটার আমাদের মগজেই ছিল না। আমাদের অ্যানুয়াল প্রোগ্রামটা কলেজে শেষ হওয়ার পর ছুটি পড়ল কদিনের জন্য। জানুয়ারিতে আবার কলেজে এসেছি। ঢুকতে না ঢুকতে নন্দিনী ঢুকেই বলল, এই এই গ্রেটার হাল খুব খারাপ জানিস, বোধহয় আর বাঁচবে না। চল না চল না প্লিজ, একটু দেখে আসি, প্লিজ চল। গ্রেটার আস্তানায় গিয়ে রীতিমতো ঘাবড়ে গেলাম। এই যে খুবই ঘোরালো পরিস্থিতি। বেচারা গ্রেটা বিছানায় পায়ে মিশে গেছে, চোখের নিচে গাঢ় কালি, চোয়াল ভাঙা, চেহারায় সেই জৌলসার নেই। বাচ্চাগুলো কেমন নেতা নেতা হয়ে ঝাঁক বেঁধে বসে মুড়ি খাচ্ছে। আপাদ মস্তক কাঁথা মুড়ি দেওয়া গ্রেটা কাশির দমকে উঠে বসছে বারবার, আর হাঁপুড়ের মতো হাঁপাচ্ছে। গুরুপদ জিজ্ঞেস করলো, কি ওষুধ খেয়েছো? আমাদের দেখে থতমত খেয়ে গেছে গ্রেটা। দম নিয়ে বলল, জ্বরের বড়ি। তা জ্বর ছাড়ছে না কেন? ছাড়ে, আবার আসে। বলতে বলতে ফের কাশি। গ্রেটা কাঁথা চেপেছে মুখে। স্তম্ভিত হয়ে দেখি কাঁথায় রক্ত। আমরা চারজন মুখ চাওয়াচই করি। মনে হচ্ছে টিভি। এ তো মহা ফাঁদে পড়া গেল রে। শুকনো আহ করে কেটে পড়া তো আর যাবে না রে। জিজ্ঞেস করলাম, কবে থেকে রক্ত উঠছে তোমার? গ্রেটা নিজেও বোধহয় জানে নিজের রোগের গুরুত্ব। অপরাধী মুখ করে বলল, বেশি নয়, 1-8 দিন বেরোয়। এরকম জ্বর কদিন ধরে হচ্ছে? উত্তর নেই। এতক্ষণে নন্দিনী উবু হয়ে বসছে, প্রশ্ন করল, তোমার বরকে দেখছি না তো? ধুকতে ধুকতেও গ্রেটা ঝেঁঝে উঠেছে এবার। মরণ, ও আমার বর হবে কেন গো? ও আমার নাং, ওকে আমি রেখেছিলাম, ওকে আমি পুষি। আরে বাবা, এই যে বৈপ্লবিক ঘোষণা! নন্দিনী বিষম খেলো, ঢোক গিলে বলল, ওই ওই হলো, মানে ইয়ে, তোমার ইয়ে কোথায়? কি জানি, খেতে দিতে পারছিলাম নি, ভেগে গেছে হয়তো। এই সময় কেটে পড়ল।
আবার গত সালে ফিরে আসবে হয়তো। গুরুপদ বলল, একে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে রে। হাসপাতালের নাম শুনেই দাপুটি গ্রেটার সে কি হাউমাউ কান্না। আমি যাবনি, আমি যাবনি, আমি মরে গেলেও যাবনি, আমার কচি বাচ্চাগুলোর কি হবে? মার দেখা দেখি বাচ্চাগুলো তার স্বরে কান্না জুড়েছে। প্যাপও মিলিয়ে সে এক ক্যাডাভারাস কনসার্ট। বলল, হাসপাতালে গেলে কেউ মরে নাকি? ওষুধ দেবে, পথ্য দেবে, একদম ঠিক হয়ে যাবে। না গো দিদিমণি, কচি ফেলে আমি কোথাও যেতে পারবো নি, ওদের নিয়ে ভেবো না। সেফ গ্রেটা ফান্ড তৈরি করে ফেললাম। শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট সহযোগিতা করলেন। প্রিন্সিপালও প্রভাব খাটিয়ে কাছেই একটি মিশনারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন গ্রেটার। বাচ্চাগুলোকে জিম্বা করে দেওয়া হলো গ্রেটার প্রতিবেশিনী এক কেদো ভিখারিনীর হাতে। অবশ্য মাগনা নয়, খরচা দিতে হতো নিয়মিত, পার ডে 30 টাকা। তখনকার দিনে নেহাত কম নয় কিন্তু টাকাটা। বিপাশা, নন্দিনী মাঝে মাঝেই যেত হাসপাতালে। ওদের মুখেই শুনলাম গ্রেটার অসুখের মূল কারণ চরম অপুষ্টি। অত রান্নাবান্না তবে কার জন্য করত গ্রেটা? নিজে খেত না? আশ্চর্য, সেই হারামজাদাটা খেয়ে খেয়ে গেদো মোষ হয়ে পালিয়ে গেল। মাসখানেক পরেই হঠাৎ একদিন দেখি গ্রেটা আবার সস্তানে। বাচ্চাগুলো ফের গ্রেটার ঘাড়ে মাথায় নেচে বেড়াচ্ছে। শরীরের সেই চেকনাই যদিও পুরোপুরি ফেরেনি, তবে অসুখ অসুখ যে ভাবটা হয়েছিল সেটা আর নেই। হাসি মুখে দাঁড়ালাম ফুটপাতে। কি গো, ছাড়া পেয়ে কেমন লাগছে এখন? ওখান থেকে পাইলে এসেছি গো। সে কি, কেন? ও আমার পোষাচ্ছিল না গো দাদা। নিত্যি নিত্যি মাছ, মাংস, ডিম, এই বড় গেলাসে দুধ, এদিকে আমার ছাওয়ালগুলো কি খাচ্ছে ঠিক নেই। এ তো ভারী অন্যায় কথা। আমরা এত কাঠখড় পুড়িয়ে তোমায় একটা ভালো জায়গায় ভর্তি করলাম। আমি সেরে গেছি দাদা, আর জ্বর আসে না এখন। কিন্তু ওষুধগুলো তো এখনো দরকার। না দাদা, ওষুধ আর লাগবে না, পেট ভরে ভাত খাবো, সব সেরে যাবে। মনে মনে বললাম, হ্যাঁ, আবার ওই ময়দানের অন্ধকারে ছোট। গ্রেটা কাঁদো কাঁদো মুখ করে বলল, আর আমি হাসপাতালে যাবনি গো দাদা, আমার সাবানগুলো তবে একেবারে নষ্ট হয়ে যাবে। জানো দাদা, ওই মিনতি হারামজাদি আমার হাবু পটলিকে এর মধ্যেই ভিক্ষা করা শিখিয়ে দিয়েছে। গভীর সমস্যা। কেড়ে কুড়ে খাক, চোর বদমাস বনুক, বেশ্যা হয়ে যাক, তা বলে গ্রেটা গার্বোর বাচ্চারা ভিখারি? নইব নইব চ। শুনে সকলের মাথায় হাত। নন্দিনী ভার মুখে বলল, এখন প্রিন্সিপালের মুখে কি করে মুখ দেখাবো বলতো? অভিজিৎ ঠোঁট উল্টালো। এর জন্যই তো ওই ছোট লোক ক্লাসের জন্য কিছু করতে নেই। গুরুপদ বলল, দেখতে হবে না, কদিন বাদেই আবার মুখ দিয়ে রক্ত বলবে, তখন বুঝবে। রমেন কাজ ঝাঁকালো, যা খুশি হোক, আমার আর ও ব্যাপারে ইন্টারেস্ট নেই। মুখে বললাম বটে, কিন্তু গ্রেটাকে পুরোপুরি ঝেড়েও ফেলা গেল না। গ্রেটাই ডেকে ডেকে কথা বলে এখন। তার চোখে আমরা তখনও পুরুষ নই, নারীও নই, শিল্পীও নই, একেবারে পুরোদস্তুর ভগবান। গ্রেটার জীবন কাহিনীও অনেকটাই জানা হয়ে গেল আমাদের এর মধ্যে। তার বাড়ি নাকি সুন্দরবনের অতি প্রত্যন্ত অঞ্চলে। গ্রামের নাম নোটেখালি। বিস্তর নদী নালা টপকে সেখানে পৌঁছাতে হয়। ট্রেনে ক্যানিং, মাতলা টপকে ডকের খেয়া, ভ্যান রিক্সায় সোনাখালি, সেখান থেকে পুরন্দর পার হয়ে বাসন্তী, আবার ভ্যান রিক্সা, ফের গাং পেরিয়ে গোসাবা, ফের ভ্যান রিক্সা, ফের গাং পেরানো, সে যাকে বলে রেকারিং ডেসিমেল। আমরা জিজ্ঞেস করি, আচ্ছা তা তুমি ওখান থেকে পৌঁছালে এখানে কি করে? কি দাদা, ওই ভবই আমায় ফুসলে এনেছিল। ভব মানে তোমার সেই রাখেলটা?
নাংকে তোমরা বুঝি রাখেল বলো? ওর সঙ্গে আমার প্রীতি হয়েছিল গো। শ্যামটি সেজে বংশী বাজালো, আমি আমার আয়ান ঘোষ ছেড়ে। আয়ান ঘোষ? আই মিন তোমার স্বামী? স্বামী নয় গো, ও শালা বড় ঢ্যামনা, সুখ দেওয়ার মুরদ নেই, বউ পোষার শখ। বাচ্চা কাচ্চা হয়েছিল তখন? বললাম না, ক্ষমতাই ছিল না, সেই জন্য তো ত্যাগ দিলাম। কে বলে, কে বলে এই দেশে নারী স্বাধীনতা নেই? এ যে দেখি নিজেই কোর্ট, নিজেই জজ। তা তোমার ভবকে বিয়ে করনি কেন? ঢ্যামনাটাকে সারা সময় পণ করেছিলাম, পুরুষ মানুষকে আর বিয়ে করবো না গো, রাখবো, পুষবো। বাহ, অসাধারণ। কিন্তু তোমার ভব রোজগার পাতিতে এত অনীহা কেন? সে কেন খাটতে যাবে বলো? আমি আছি কি করতে? মাগ যদি মরদটারে খেতে দিতে পারে, মরদ কেন মাগেরে খেতে দিতে পারবে না কত? তার অমন রাজার মতো রূপ, খাটলে পরে সোনার অঙ্গ কালি হয়ে যেতুনি। কিন্তু সেই রাজা এখন কোথায়? পাগল বা হলো তো? ফিরবে, ফিরবে, আমি ছাড়া ওর গতি কি বলো? হ্যাঁ, গ্রেটার এরমই বিশ্বাস ছিল। তবে গ্রেটার রাজার সঙ্গে গ্রেটার পুনর্মিলন দেখার সৌভাগ্য আমাদের আর হয়নি। গ্রেটার নতুন উদ্যমে নেমে পড়ল আবার নিজস্ব ধান্দায়। আমরাও পাশটাশ করে ছড়িয়ে পড়লাম যে যার মতো। বছর খানেকের মাথায় একটা ফ্রেঞ্চ স্কলারশিপ জুটে গেল আমার। 1 বছরের স্কলারশিপ নিয়ে নিজেই চেষ্টা চরিত্র করে আরও 3 বছর, হ্যাঁ প্রায় 3 বছর কাটিয়ে দিলাম প্যারিসে। কলকাতা ফিরেই ঢু মারতে গিয়েছিলাম কলেজে, কিন্তু সদর স্ট্রিটের মুখেই গ্রেটার আর দেখা পাইনি। তার স্বাদের সংসারটি উধাও। শুনলাম ঝুপড়ি টুপড়ি সব ভেঙে দিয়েছে পুলিশ। গ্রেটাকে আস্তে আস্তে সবাই প্রায় ভুলে গেলাম। আমরা সেই আঁকি নিয়েই থাকি। বিয়ে একটা করে ফেললাম বটে, কিন্তু সে বিয়ে টিকলো না। বছর কয়েক ব্রহ্মচারী থেকে ফের মাথা মোড়ালাম। ক্রমশ একটা থিতু সংসার গড়ে উঠল আমার। পাশাপাশি নিজেকে ভাঙতে ভাঙতে আঁকার জগতেও 15 বছরে পৌঁছেছি। হ্যাঁ, চিত্রশিল্পী হিসেবে আমাকে এখন মোটামুটি নামেই বলা চলে। এই তো সেদিন দুপুরে পার্ক স্ট্রিটের পরিত্যক্ত কবরখানার পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎই মনে পড়ে গেল, কদিন ধরেই কিছু পাতাবাহার গাছের কথা বলছিল মৈত্রী। আমাদের সদ্য কেনা ফ্ল্যাটটা সাজাবে। মৈত্রীর খুব গাছের শখ, ঘরবাড়িটাকে সবুজ দেখতেও খুব ভালোবাসে। দাঁড়িয়ে গেলাম, আজকেই নিয়ে নেব এখনই? ঠিক আছে, বাড়ি কি ফিরবো, পরে দেখা যাবে, যা হবে। আচ্ছা, এই দোনমনা করতে করতেই ঢুকেই পড়লাম ভেতরে। এই কবরখানার হার হদ্দ আমার চেনা। কলেজ জীবনের অনেক সোনালী মুহূর্ত ছড়িয়ে আছে এখানে। এই মধ্যবয়সে হঠাৎ হঠাৎ এসে পড়লে যেন ভালোই লাগে। এখানকার নার্সারিটাও সেই পুরনো, এখনও আমায় চিনতে পারলো বুড়ো মালিকটা। ওই আমায় বেছে বেছে গাছ দিল, গোটা পাঁচেক। সাইকাস, অ্যাডিনিয়াম, জেড, আরও তরতাজা 2টো এরিকা। হ্যাঁ, এরিকা পামটাও দিয়েছিল। টবগুলো আলাদা রেখে একটু ঘুরছিলাম চারিদিকে। কত যুগ আগের মৃত মানুষ এখানে শুয়ে আছে, সার। কোথাও ছোট্ট করে এপিটাফ লেখা সমাধি, কোথাও গথিক স্থাপত্যের মনোরম স্মৃতিসৌধ। ভেঙে পড়েছে সব ইট, বেরিয়ে পড়েছে সব, তবু ইতিহাস এখনো যেন মুখর এখানে। ওই জায়গাটাই চার্লস ডিকেন্সের ছেলে শুয়ে। আরে ওই তো ওখানে শায়িত রয়েছেন উইলিয়াম জোন্স। অবশ্য আগে জায়গাটা গাছগাছালা অনেক সবুজ ছিল, এখন দেখলাম একদিকের কোণ কেমন নেড়া নেড়া। ওদিকে তো বেশ কিছু বড় বড় শিরীষ শিমুল গাছ ছিল মনে হচ্ছে।
হ্যাঁ, গাছগুলো কোথায় গেল? হাঁটতে হাঁটতে পিছনের ভাগটায় চলে এসেছি। সহসা দৃষ্টি স্থির হয়ে গেল। প্রায় ভাঙা স্মৃতিফলক, তার পাশে এক জীবন্ত কঙ্কাল। হাড্ডিসার দেহ ঝুঁকে পড়েছে, কি যেন খাচ্ছে হাপুস হুপুস করে। পরনে একটা কালো চিট কাপড়ের টুকরো, গাটা খালি, রুক্ষ চুল, থোকা থোকা জটা, শুকনো চিমসে স্তন ঝুলে রয়েছে কাপড়ের পাশ দিয়ে। কি কি খাচ্ছে ওটা বুভুক্ষের মতো? ভাত। পায়ের শব্দ পেয়ে জ্যান্ত সব চোখ তুলেছে। সেই ডেবা ডেবা চোখ দুটো আবার আমায় দেখলো। আবার নিমিষে ডুব দিয়েছে আহারে। চটপট হাত চালাচ্ছে, কষ বেয়ে গড়াচ্ছে খাদ্যরস। আচ্ছা, মুখটা তো খুব চেনা চেনা। সেই বড় বড় চোখ, সেই নিখুঁত ভি শেপ চিবুক। আরে আরে, এ তো আমাদের গ্রেটা গার্বো। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমাদের গ্রেটা গার্বো। কিন্তু এ কি চেহারা হয়েছে! পায়ে পায়ে কাছে গেলাম, ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি গো চিনতে পারছো? গ্রেটা তাকালোই না, হাত চাচ্ছে এক পণ্যে। তোমার মনে পড়ছে না? সেই 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 তোমার অসুখ করলো, আমরা হাসপাতালে দিয়ে এলাম। শুনছে আদেও গ্রেটা? বুড়ো মালি ডাকছে পিছন থেকে। কার সঙ্গে কথা বলছেন বাবু? ও তো পাগলি। সরে এসে মালিকে জিজ্ঞেস করলাম, এ কবে থেকে এখানে আছে? তা হবে 2-1 বছর। কেউ নেই ওর? কি জানি বাবু, বলতে পারবো না। কখনো ফুটপাতে পড়ে থাকে, কখনো কবরখানায়। পাগলির তা বলে কিন্তু খুব তেজ। খেতে না দিলে খায় না, পয়সা দিলে নেয় না, দিতে গেলে উল্টো পাল্টা কথা বলে, জানেন তো? তো খাবার জোটে কোত্থেকে? ওই ঘুরে ঘুরে ডাস্টবিন থেকে কুড়িয়ে বাড়িতে আনে। ও, আপনার ট্যাক্সি ডাকবো বাবু? হ্যাঁ ডাকো। মালি চলে যেতেই আবার গ্রেটার কাছে গেলাম। তোমার ছেলে পেলেগুলো সব কোথায়? গ্রেটা যেন এবার ভুরু কুচকুচ শুনল কথাটা, দুদিকে মাথা দোলাচ্ছে। আর আর তোমার সেই ভব, সে কোথায়? চমকে চোখ তুলেছে গ্রেটা, তাকিয়ে রয়েছে নিষ্পলক। আরে, সবাই গ্রেটাকে ছেড়ে চলে গেছে। মায়ায় ভরে গেল বুকটা। উবু হয়ে বসলাম সামনে। পকেট থেকে একটা 100 টাকার নোট বার করে বাড়িয়ে দিয়ে বললাম, শোনো, এটাকে ভিক্ষা বলে মনে করো না, রাখো, রেখে দাও। কথা শেষ হলো না। অদ্ভুত এক কাণ্ড করে বসলো গ্রেটা। টাকাটার দিকে ঝলকে তাকিয়েই গায়ের আঁচলখানা ফেলে দিয়েছে। হলদেটে চোখে বিদঘুটে এক কটাক্ষ নিয়ে বিস্মৃত স্বরে বলে উঠল, সুবি, সুবি আমার সঙ্গে, আয় আয় আয়, সুবি আমার সঙ্গে। চৈতের হাওয়ায় ঘূর্ণি তুলেছে কবরখানায়। ধুলো উঠছে শুকনো পাতাও, রোদ্দুর শুষে নিচ্ছে ছায়াকে। জীর্ণ বুকের খাঁচায় ঝুলছে 2 টুকরো চামড়া। আমার গা শিরশির করছিল। গ্রেটার সঙ্গে সেই আমার শেষ দেখা। মাস 8 পরে আর একবার গিয়েছিলাম কবরখানায়। গ্রেটা তখন আর নেই।